নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকের ৪৫তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব লেখক অমল সাহার লেখা পিশাচ বাড়ি। আজকের গল্পে আওয়াজ দিয়েছে মুক্তার চরিত্রে সুচেতনা, রাহেলার চরিত্রে পরমা, বামন মহিলার চরিত্রে মৌমিতা, গল্পপাঠ এবং বিভিন্ন চরিত্রে আমি কনিষ্ক। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। চমৎকার সন্ধ্যা, একটু আগে সূর্য ডুবেছে। চারিদিকের বাসা বাড়িতে লাইটগুলো জ্বলে উঠেছে। বড় রাস্তার দিক থেকে গাড়ি ঘোড়ার ভোঁ ভোঁ শব্দ ভেসে আসছে। ঢাকা শহরের এই এক মুশকিল, সন্ধ্যা নামলেও মানুষজনের কোলাহল কমে না। দীপু একটু আগে টিভিতে স্কুল বিতর্ক দেখে টিফিন করে পড়তে বসেছে। আম্মা রাতের রান্নার জন্য কিচেনে। ছোট বোন মুক্তাটা পাশের ফ্ল্যাটের সুমিরের সঙ্গে বসে ড্রয়িং রুমে বকবক করছে। সাবজেক্ট হলো চুড়িদার। ঈদে চুড়িদারের ডিজাইন কেমন হবে তা নিয়ে দুজন গুরুত্বপূর্ণ আলোচনা চালাচ্ছে। অবশ্য আব্বা বাসায় নেই, একটু পরে ফিরবেন। গেছেন নিউ মার্কেটে বাজার করতে। এই চান্সে দুজনে সেমিনার চালাচ্ছে। হঠাৎ দরজা দিয়ে ছোট মামা ঢুকলেন। মুক্তা লাফিয়ে উঠল মামা মামা বলে। ছোট মামা ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন, অনার্স ফাইনাল ইয়ার। সাবজেক্টটা বিদঘুটে, আইনথ্রোপোলজি না কিছু, মানুষের চেহারা সুরত জাতপাত নিয়ে কারবার। সুমি এই দেখে উঠে গেল। মুক্তা ছোট মামাকে নিয়ে পড়ল। মামা, এবার কিন্তু 10 দিন পর আমাদের বাসায় এলে। ছোট মামার মুখ খুব গম্ভীর, চোখের তারা স্থির, মৃত মানুষের মতো। ছোট মামা হঠাৎ অচেনা গলায় বললেন, আমি ভালো নেই। মুক্তা একটু থমকে গেল। মামা, তোমার গলা বসে গেছে ঠান্ডায়, দাঁড়াও মাকে ডাকছি। সারা ফ্ল্যাটে একটা ভ্যাপসা পচা গন্ধ ছড়িয়ে পড়ে। মা কিচেন থেকে বেরিয়ে এসে ছোট ভাইকে দেখে অবাক হন। কিরে, তো কেমন লাগছে কেন রফিক? ছোট মামা তখনও দাঁড়িয়ে, দৃষ্টি দেয়াল ভেদ করে অন্য লোকে। রাহেলা ভাইকে ধরে বসান। বস বস, কি হয়েছে বলতো? রাফিক উত্তর দেন, কিছু না, শরীরটা খারাপ, ভীষণ খারাপ। তো খারাপ থেকে যা, দুলা ভাই আসবে এখনই। ছোট মামা আগের মতো খ্যাস খ্যাসে গলায় বলে, না আপা, আমি থাকবো না, আমি দীপুকে নিতে এসেছি, ওকে মোবাইল নিয়ে যাব। আব্বা খুব করে দেখতে চেয়েছেন, তাই আসা। রাহেলা বলেন, সে দেখা যাবে, তোর দুলা ভাই আসুক, তুই আজ রাতে থাক। বলতে বলতেই দীপুর আব্বা সোহেল সাহেব হাতে দুটো বাজারের থলি নিয়ে ঘরে ঢোকেন। ওহ, সারা বাড়িময় এই পচা গন্ধটা কিসের? আরে রফিক মিয়া আছে। থলি দুটো কাজের পিছিয়ে এসে ভিতরে নিয়ে যায়। রাহেলা বলেন, তুই আব্বাকে নিয়ে আসতি, কি যে একলা একলা পড়ে থাকেন। দীপুর মামারা 4 ভাই, 3 জন বিদেশে থাকেন। শুধু ছোট মামা রফিক পড়ছেন। পড়া শেষ হলে তিনিও চলে যাবেন। দীপুর নানা একাই গ্রামের বাড়িতে থাকেন। পুবাই চৌধুরী বাড়িটার লাগোয়া যে ছকছকে বাড়িটা, সেটাই দীপুর মামাদের। চৌধুরী বাড়িটাতে বর্তমানে সরকারি পাগলাগারদ। পাগলাগারদের সামনে কি করে যে মানুষ থাকে কে জানে। সারা রাত দীপুদের ফ্ল্যাটটাতে লাশ পচা গন্ধে ভরে রইল। কেউ বলল ইঁদুর মরেছে, কেউ বলল নিচ থেকে ড্রেনের গন্ধ আসছে।
কিন্তু একটা অস্বস্তি সবার মনকে আচ্ছন্ন করে রাখে। পরদিন দুপুরে দীপু ছোট মামার সঙ্গে রওনা দিল পুবাইল। দীপু বসে বসে হিসেব করতে লাগলো। এবার নানা বাড়ি যাচ্ছে, অথচ একটু আনন্দ হচ্ছে না। অথচ অন্যান্যবার নানার বাড়ি যাওয়ার কথা শুনলেই বুকটা আনন্দে নেচে উঠত। জানলা দিয়ে চৌধুরী বাড়ির পাগল দেখত, মুখ ভ্যাংচাতো, বুড়ো আঙুল দেখাতো। মাঝে মাঝে আবার দেওয়ালের ওপাশে পাগলাদের জন্য মায়াও লাগত। আহা বেচারারা। দীপু মামার মুখের দিকে তাকালো। মামার সামনে তাকিয়ে চোখের তারা স্থির। মামাকে কেমন অচেনা লাগছে। মামা খুব কম কথা বলছেন, এমন তো কোনোদিনও হয়নি। বাসের মধ্যে এত ভিড়েও দীপুর গা ছমছম করে উঠল। ওরা পুবাইল এসে পৌঁছালো ঠিক 5:30টায়। পুবাইল জায়গাটা আসলে একটা জনবিরল গ্রাম। শুধু একটা রেল স্টেশন আছে যেখানে লোকজন দেখা যায়। রেল স্টেশনের পাশ ঘেঁষে গেছে ঢাকা কালীগঞ্জ সরু পাকা রাস্তা, এরপর খাদ। খাদের এই পারে পাগলাগারদ, পাশাপাশি দীপুর নানা বাড়ি। রেল লাইন পার হয়ে 8 কিলোমিটার, ভেতরে পুবাইল বাজার। কিন্তু এই দিকটা একদমই নীরব। চারিদিক তাকিয়ে দীপুর মনে হলো সে হঠাৎ করে বিষণ্ণতার রাজ্যে এসে পড়েছে। চারিদিক এমন শুনশান, নীরব। চৌধুরী বাড়ির ভেতর থেকে পাগলদের চিৎকার ভেসে আসছে। জনমানুষের চিহ্ন বলতে এই রাস্তার মানুষ দ্রুত পার হয়ে যাচ্ছে জায়গাটা। সন্ধ্যা নামলে রেল লাইনের পাশের জঙ্গলে ওট পেতে থাকে গুন্ডা আর ডাকাতরা। সুযোগ পেলেই পথচারীদের সব লুটে নেয় বা খুন করে ফেলে রাখে। দরজা খুলে দিল এক মাঝবয়সী মহিলা। মহিলা প্রায় বামনের মতো, বেটে দেহের উপর একটা মাথা। ঘরের গলায় বলল, আসেন। ছোট মামা পরিচয় করিয়ে দিল, আমাদের নতুন বুয়া। দরজা দিয়ে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে কটু একটা লাশ পচা গন্ধ নাকে এসে আঘাত করল। এই গন্ধটাই কাল ছোট মামা ওদের ফ্ল্যাটে ঢোকার সঙ্গে সঙ্গে বেরিয়েছিল। ছোট মামা দীপুর আগেই হন হন করে ভেতরে ঢুকে গেল। কাজের বুয়াটা পেছন থেকে ছোট মামাকে দাঁত কিরমির করে গালি দিল, হারামজাদা, পচা নাড়ি বুড়ি খা গিয়ে। দীপু অবাক হলো কাজের বুয়ার ব্যবহারে। বুয়া দরজা বন্ধ করে দীপুকে বলল, তুমি কে? আগে আমি ওনার ভাগ্নে। বুয়া আবার প্রশ্ন করে, ওকে চেনো? ওই হারামজাদাকে? চিনি তো, মানে আমাদের ছোট মামা। দীপু আরো অবাক হলো। মহিলা তার ভয়ঙ্কর দাঁতগুলো বের করে হাসে, মামা, ওকে জুতিয়ে মামাগিরি ছোটাবো। দীপু অস্থির হয়ে ওঠে। আগে নানা কোথায়? মহিলা বলল, আছেন। তুমি এখানে এসেছো কেন? অবাক হয়, বাহ, আমি আসবো না, এটা আমার মামার বাড়ি। বুয়া দীপুর হাত ধরে টান দেয়। আসো ছোকরা। বলে হাত ধরে টানতে টানতে ভিতরে একটা খুপচি ঘরের চকিতে এনে বসায়। ঘরের চেহারা দেখে দীপু রীতিমতো কেঁপে উঠল। এমন ঝকঝকে বাড়ির ভেতর এমন একটা অন্ধকার খুপচি ঘর থাকতে পারে চিন্তাই করা যায় না। দেওয়ালে ত্রিভুজ করে 3টে মাথার খুলি। এক কোনায় 2টো মাটির পাতিলে কাঠকয়লার মধ্যে একটা বিড়াল আর একটা ইঁদুর পোড়া দেওয়া আছে। চৌকির পাশে একটা তেপায়া, সেটার ওপর চং ধরা একটা লোহার পাত্রে
টকটকে শের খানিকের মতো রক্ত। দীপু চিৎকার করে উঠল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোল না। বামন মহিলা দীপুকে সান্ত্বনা দিল। আমাকে ভয় নেই, আমি তোকে বাঁচিয়ে দিচ্ছি। শয়তানগুলোর জ্বালায় অস্থির হয়ে গেলাম। বামনটা দীপুর চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকল। 2-1 মিনিটের মধ্যেই বুঝতে পারল তার মন থেকে ভয় নামক অনুভূতিটা চলে যাচ্ছে। বামনটা বিড়বিড় করে দীপুর মনের উদ্দেশ্যে সাজেশন দিতে থাকে। সব ভয় চলে যা, সব ভয় চলে যা। 1, 2, 3। আস্তে আস্তে দীপুর চেতনা স্তর বিলুপ্ত হয়ে অবচেতন অর্থাৎ ভিতরের মনটা জেগে উঠল। বামনটার মুখে মৃদু হাসি দেখা দেয়। দীপুর শরীরটা ঝাঁকানি দিয়ে সোজা হয়ে বসে, একদম নতুন মানুষ, যেন অনেকদিন থেকেই এ বাড়িতেই থাকে। আসলে বামনটা তাকে সম্মোহিত করে রাখল, ইংরেজিতে যাকে বলে হিপনোটাইজড। বিড়ালটা দিয়ে কি হবে? দীপুর গলাটা যান্ত্রিক শোনায়। বামন মহিলা রাগত স্বরে জবাব দেয়, সেসব শুনে কি হবে? বামন মহিলা আসলে এক তান্ত্রিক। মৃত্যুর পরে আত্মা পরলোক যাওয়ার আগে যে দ্বিতীয় প্রেতলোকে বাস করে, মহিলা সে স্তরে প্রেতাত্মাদের সাধনা করেন। এই স্তরের প্রেতাত্মারা শরীর ধারণ করতে পারে না, শুধু অশরীরী ছায়া হয়ে ঘুরে বেড়ায়। এক সময় এরা পরলোকের আরো উপরের স্তরে উঠে যায়, আর যারা আত্মহত্যা করে তা এই স্তরে থেকেই পিশাচ হয়ে মাঝে মধ্যে কোনো বিড়াল, কুকুর বা অন্য কোনো ক্ষুদ্র নিচু শ্রেণীর প্রাণীর আত্মাকে মাধ্যম করে পৃথিবীতে নেমে আসে। এরা হয় ভয়াল, ভয়ঙ্কর। গভীর রাত্রে যখন পৃথিবীর আলোর নিশানা মুছে যায়, সমস্ত শুভ শক্তি ঘুমিয়ে পড়ে, তখন এইসব পিশাচেরা তাদের অতৃপ্ত আত্মার ক্ষোভ নিয়ে মাটিতে নেমে আসে। দীপু চোখের সামনে দেখল পোড়া বেড়ালটা আস্তে আস্তে মাথা তুলছে। বামন মহিলাটা ছুটে গেল, বিড়বিড় করে কি যেন বলল। বিড়ালটা আবার সেই নিভু নিভু আগুনে মাথা গুছে দেয়। চারিদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে, প্রত্যেকটা ঘরে আলো জ্বলছে, তবে সবই লাল। হঠাৎ দরজায় ছোট মামা দেখা দিল, মুখে চেহারায় ভয়ঙ্কর ক্রুদ্ধ হওয়ার ছাপ। সেই ঘর ঘরে গলায় বলল, দীপু, এদিকে আয়। আসলে রফিক টের পেয়ে গেছে দীপু যে এখন আর ভয় পাচ্ছে না। দীপুকে ছিনিয়ে নিয়ে রফিক দোতলায় উঠে এলো। দীপু জিজ্ঞেস করে, মরা লাশের গন্ধ আসছে কোথা থেকে? দাঁড়া, সব দেখবি। দীপু, আমার দিকে তাকা। রফিকের চোখগুলো কেমন অন্ধকার, যেন চোখহীন কোটর। দীপুর একটা বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালো। ঠেলা দিতেই ক্যাচ করে দরজা খুলে গেল। নতুন বাড়ি, অথচ দরজার জং ধরে গেছে। ভেতরে উজ্জ্বল আলোর বন্যা। রফিক দীপুকে ভেতরে ঠেলে দেয়। দেখ, আমি আসছি। দীপু আতঙ্কে চিৎকার করে ওঠে। ভয়ঙ্কর আতঙ্কে সম্মোহিত অবস্থা কেটে যায়। আবার সে মানসিকভাবে ফিরে আসে ভয় আর আনন্দের সাধারণ অবস্থায়। ঘর ভর্তি টেবিল, সেখানে শোয়ানো সারি সারি লাশ, সাদা ধবধবে কাপড় দিয়ে ঢাকা, মুখটা শুধু খোলা। কোনো কোনো টেবিলের নিচে একটা করে ছোট বালতি, সেখানে চুঁয়ে চুঁয়ে রক্ত পড়ছে। দীপু দৌড়ে পিছন ফিরে পালাতে চাইল,
দরজা বাইরে থেকে বন্ধ। দীপু আবার ঘরের ভেতর তাকালো। কোনার দিকে একটা টেবিল থেকে একটা লাল শরীর সাদা কাপড়টা সরিয়ে উঠে বসল। মুখটা কুঁচকোনো, চামড়া কুৎসিত হয়ে উঠেছে। টেবিল থেকে আস্তে আস্তে নেমে উঠে দাঁড়ালো। দীপুর হাত পা ঠক ঠক করে কাঁপতে লাগলো। এত আলো ঘরটাতে তবু যেন নরকের কোনো মৃত্যুপুরীর মতো লাগছে। লাশটা ক্রুদ্ধ ভঙ্গিতে দীপুর দিকে হাঁটা দিল। দীপু মূর্ছিত হওয়ার আগে শেষবারের মতো বলে উঠল, ইয়া আল্লাহ। লাশটা থমকে দাঁড়ালো। তারপর হঠাৎই সাপ দেখার মতো চমকে আগের মতো টেবিলে শোবার জন্য পিছনে ফিরে হাঁটা ধরল। যেন কত তাড়াহুড়ো। দীপু অজ্ঞান হয়ে দরজার সামনে পড়ে রইল। আসলে শেষ মুহূর্তে দীপুর মুখে আল্লাহর নাম শুনে অশুভ শক্তি তার সাপ দেখার মতো চমকে উঠেছিল। জীবন মৃত্যু সৃষ্টিকর্তার হাতে। কোনো অশুভ বা শয়তান মানুষকে ভয় দেখাতে পারে মাত্র, কিন্তু সে জীবন দিতেও পারে না আর নিতেও পারে না। দরজা খুলে গেল। হাতের নাড়ি দেখে বোঝে দীপু জীবিত আছে। রফিক দীপুকে জ্যান্ত দেখে অবাক হয়। কুকুরটা মরেনি এখনো। রফিকের পিছনে বামন মহিলা হাত ধরে ছেঁচড়ে রফিক দীপুকে বাইরে নিয়ে আসে। বামন মহিলা বাধা দেয়, সরো এখান থেকে। রফিক সরে যায়। বামন মহিলাকে কাল পাড়তে থাকে। কুটনি, তোর জন্যই কিছু হচ্ছে না। দাঁড়া, তোর হচ্ছে, একটু শক্তিটা পেতে দে। বামন মহিলা ততক্ষণে দীপুর কানের কাছে বলতে শুরু করছে, জেগে ওঠো, জেগে ওঠো। কিছুক্ষণ পর দীপু চোখ মেলে তাকালো। মহিলা এবার দীপুর চোখের দিকে তাকিয়ে বলতে থাকে, ভয় নেই, ভয় নেই। দীপু আগের মতো হাত পা ঝাড়া দিয়ে সোজা হয়ে বসল। তার চোখের তারা নড়তে শুরু করেছে। ভয়টা কোথায় যেন চলে গেছে। রফিকের ইচ্ছা দীপুকে ভয় দেখিয়ে মেরে ফেলা। সে নিজে মেরে ফেলতে পারছে না, কারণ তার ইচ্ছাতে কখনো কারো মৃত্যু হতে পারে না। রাত বাড়ছে, চারিদিক সম্পূর্ণ নিঝুম। দীপুর খিদে পেয়ে গেল। বামন মহিলাও কোথায় চলে গেল কে জানে। সে আস্তে আস্তে হাঁটতে শুরু করে। পাগলদের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। সামনে দোতলার সিঁড়ি। দীপু সেই সিঁড়ি ধরে দোতলায় উঠে আসে। দোতলায় ডান পাশের ঘরে লাল খদ্দরে ভারী পর্দা ঝুলছে। পর্দা সরিয়ে দীপু ঘরে ঢুকে দেখে তার নানা একটা খাটের ওপর বসে আছে। এই ঘরেও সেই লাশ পচা গন্ধ। নানা দীপুকে দেখে দাঁত বের করে নিঃশব্দে হাসল। সামনে দুটো দাঁত নেই। বলল, কে নানা ভাই, আসছ এখানে? দীপু উল্টে জিজ্ঞেস করল, তুমিও কি ছোট মামার মতো হয়ে গেছো? কিরকম? নানা জানতে চায়। ছোট মামার শরীর থেকে লাশ পচা গন্ধ বেরোয়। ও, হঠাৎ নানা চুপ করে যায়। দীপু আবার বলে, আমার খিদে পেয়েছে। ফ্রিজে খাবার আছে, খেয়ে নাও। নানা তাকে বাম পাশের একটা ফ্রিজ দেখিয়ে দেন। দীপু ফ্রিজের দরজাটা খুলেই চিৎকার করে পিছিয়ে আসে। ফ্রিজের ডিপ রেখে একটা মানুষের আস্ত মাথা বসানো। দীপু পিছন ফিরে তাকিয়ে দেখল খাটে নানা বসে আছে, শুধু চোখ দুটো নেই। দীপুর আবার আতঙ্কে সম্মোহিত অবস্থা কেটে যায়। এমন সময় বামন মহিলা দীপুর হাত ধরে টান দেয়।
চলে আসো, জানোয়ার সব। দীপু নিচে এসে কেঁদে ফেলে। আমাকে ঢাকা দিয়ে এসো, শুয়ে গেলে আর থাকবো না, আমাকে ঢাকায় দিয়ে এসো। বামন মহিলা বলল, এখন কাঁদার সময় নয়, আমার চোখের দিকে তাকাও। মহিলা ফিসফিস করে বলতে থাকে, ভয় সব চলে যা, ভয় সব চলে যা। দীপু আবার হিপনোটাইজড হয়ে পড়ে, ভয়টাও চলে যায়। বামন মহিলা কি একটা মেঝেতে দাগ দিয়ে বিড়বিড় করে মন্ত্র করে। এই দাগের এখানে অন্তত 1 ঘন্টা কোনো প্রেতাত্মা আসতে পারবে না। বামন মহিলাটা দীপুকে 2টো শুকনো খেজুর খেতে দেয়, ওকে সবকিছু গুছিয়ে বলে, কেমন তোমার বাবা মা? তোমাকে পিশাচের হাতে একা ছেড়ে দিল? তোমার নানা প্রেতাত্মা আনার ব্যবস্থা করতেন, অর্থাৎ প্ল্যানচেট করতেন। কয়েকদিন অসুখে ভোগার পর আমাকে ডাকিয়ে আনলেন। আমি হলাম এই মোবাইলের একমাত্র ডাকিনি। অনেক অশুভ প্রেতাত্মা আমার বশ, তবে তারা শুধু মানুষের ক্ষতি করে, ভালো করতে পারে না। তোমার নানা বিভিন্ন হাসপাতাল থেকে বেওয়ারিশ লাশ কিনে এনে আমার অশুভ আত্মাগুলি ওদের দেহে স্থাপন করতে বলেছেন। আমিও তাই করেছি। এগুলির সঙ্গে তিনি নাকি মৃত্যুর পর যোগাযোগ স্থাপন করবেন। আত্মাগুলিকে সম্মোহন করে ওই মৃতদেহের আধারে আমি ভরে রেখেছি, তাই ওরা মাঝে মধ্যে নড়ে চড়ে ওঠে। তোমার নানা বেশ কদিন হলো মারা গেছেন, তোমাদের খবর দেয়া হয়নি। দরজা দিয়ে দাগের ওই পাশে রফিকের প্রেতাত্মাকে দেখা গেল, শাসাচ্ছে, বুড়ি, আমি দেখবো কতক্ষণ ওকে বাঁচাতে পারি। বামন মহিলা হাত নাড়ল, যা যা। রফিকের প্রেতাত্মা চলে গেল। মহিলা আবার বলতে শুরু করল, শোনো, ওই অশুভ আত্মাদের দেখাশোনার ভারটা আমি তোমার ছোট মামার কাছে দিয়েছিলাম, কিন্তু তোমার ছোট মামা গত পরশু আত্মহত্যা করে রেল লাইনে। আমার মনে হয় অশুভ আত্মারাই ওকে প্ররোচনা দিয়ে আত্মহত্যা করিয়েছে। প্রথমে বুঝতে পারিনি, যখন দেখলাম চোখের তারা স্থির, তখনই বুঝলাম ও মৃত। যাই হোক, তোমার দাদু কয়েকদিন আগে মারা যাওয়ার আগ মুহূর্তে আমাকে সম্মোহিত করে নিজের দেহেই রেখে দিলেন, কিন্তু হয়ে গেলেন দুরাচার পিশাচ। দীপু বলে, বড় মামারা জানে না এসব? না, আমাকে এসব বলতে বারণ আছে। এই বাড়ির বাইরে কেউ আমার মুখ থেকে এসব জানলেই আমি মরে যাব। এ ব্যাপারে আমি প্রতিজ্ঞাবদ্ধ। প্রেত লোকের নিয়ম কানুন খুব কঠিন, কেউ নিয়মের বাইরে যেতে পারে না। আমি তোমাকে রাত্রির মধ্যেই মুক্তির ব্যবস্থা করে দেব। ওরা দুজন চাইছে তোমাকে মেরে ফেলে ওদের দলে ভেড়াতে। দীপু বলল, আমাকে তুমি চুপি চুপি ঘরের দরজা খুলে দাও, আমি সোজা চলে যাব, আমি রেল স্টেশন চিনি। মহিলা আতকে ওঠে,
না না, প্রেতাত্মারা অশরীরী ছায়া হয়ে ঠিক জেনে নেবে সব। প্রেতলোকের সব প্রেতাত্মাই চায় স্তর পাল্টাতে, যাতে এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারে। পিশাচদেরও দারুণ কষ্ট। রাত্রির শেষ দিকে এরা একবার সবাই প্রেতলোক থেকে মৃত্যুর পরপারে এক সুন্দর জগতের দিকে চলে যাওয়ার চেষ্টা করে। সেই সময়টাই আমরা বেরিয়ে পড়ব। কিন্তু সাবধান, তুমি যেন ভয় পেয়ে এর মধ্যেই মরে যেও না। ওরা তোমাকে ভয় দেখিয়ে মেরে ফেলতে চেষ্টা করবে। দীপু ফ্যাল ফ্যাল করে তাকায়। নিশুতি রাত, পাগলদের দু একটা চিৎকার ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। দীপু বোধহীন হয়ে বসে আছে একটা ফাঁকা ঘরে। বামন মহিলাটা কোথায় কে জানে। জানলায় একটা পোড়া মাথা বিড়াল এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। দীপু চোখ ফিরিয়ে নিল। জিনিসটা দেখতে বিচ্ছিরি লাগছে। হঠাৎই ছাদ থেকে টপ টপ করে কালচে রক্ত মেঝেতে পড়তে থাকে। দীপু এতক্ষণে লক্ষ্য করলো তার চারিদিকে একটা বৃত্ত আঁকা। রক্ত জমে ধারাটা গড়িয়ে এসে থেমে গেল বৃত্তের একটু দূরে। তারপর শুরু হলো তাণ্ডব। সমস্ত বাড়িটাকে ধুমধাম শব্দে ভেঙে চুড়ে ফেলতে চাইছে। দেওয়ালে একটা মানুষের মূর্তি ফুটে উঠতে লাগলো। বেশ ভদ্রলোকই চেহারা। কুৎসিত জিনিস দেখতে দেখতে ঘেন্না ধরে গেছে। পুরো অবয়বটা ফুটে উঠতে ভদ্রলোক হাসলো। দীপু, ভালো আছো? আরে, এই যে তাদের স্কুলের অঙ্কের টিচার শোভাহান স্যার। 3 মাস আগে লঞ্চ ডুবিতে মারা যান। লাশ পাওয়া যায়নি। দীপুর আবার ভয় পাওয়া শুরু করে। আপনি যান এখান থেকে, আপনি চলে যান। যাব তো, তবে তোমার মগজটা আমার দরকার। শোভাহান স্যার হাসতে হাসতে বলে। এই সব চলল মাঝরাত পর্যন্ত। তারপর সব চুপচাপ। এরপর একটানা কান্না শুরু। মেয়েদের গলার করুণ সুরে। রাত্রির শেষ প্রহরের প্রথম দিকে বামন মহিলা ফিসফিস করে বলল, চলো। ওরা হাট করে খোলা দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো। দারুণ ফুরফুরে বাতাস। রেল লাইনে উঠে আসে নিচু জায়গায় বাড়িটা দেখা যাচ্ছে। ঘরে ঘরে লালচে আলো। দীপুরা স্টেশনের দিকে দ্রুত পা চালালো। চারিদিকে ফর্সা হয়ে ওঠার আভাস। বামন মহিলা রেল লাইনের এক জায়গায় থমকে দাঁড়ালো। দীপুকে বলল, দেখো তোমার রফিক মামা। দীপু রেল লাইনের দিকে তাকালো। অস্পষ্ট আলোতে দেখা গেল একটা লোক। দেহটা একদিকে, মাথাটা খানিকটা দূরে উল্টে পড়ে আছে। দীপু আবার প্রচণ্ড আঁতকে স্বাভাবিক অবস্থায় ফিরে পেল। চোখের সামনে থেকে লাশটা উধাও। ভয় কাঁপতে লাগলো ঠকঠক করে। এমন সময় পিছনের দিকে হিস হিস শব্দ শোনা গেল। বামন মহিলাও আঁতকে ছটফট করে উঠল। ওরা আসছে, টের পেয়ে গেছে। মহিলাটা নিজেদের চারিদিকে একবার বৃত্তাকারে হেঁটে আসলো। দীপুকে বলল, ভুলেও কোনো দিকে হাঁটা শুরু করবে না। ততক্ষণে চারিদিকে অশরীরী পিশাচেরা এসে দাঁড়িয়ে গেছে। রফিক বলল, দীপু, তোর আব্বা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। চলে আয়, তোকে নিয়ে এক্ষুনি ঢাকা যেতে হবে। বামন মহিলা শক্ত করে দীপুর হাত চেপে ধরল।
দীপুর একবার হাত ছাড়িয়ে ছুটে যেতে ইচ্ছে করল। অনেক কষ্টে ইচ্ছেটা দমিয়ে রাখে। বামন মহিলা চেঁচিয়ে বলল, মিথ্যে কথা বলে লাভ হবে না, তোরা প্রেতাত্মা, পিশাচ। রফিকের নানার গলা শোনা গেল, দীপু, নানু ভা, চলে এসো, ওই ওই ডাইনিটা তোমাকে মেরে ফেলবে। দীপু বামুন মহিলার মুখের দিকে তাকালো। মহিলার মাথায় সিংহের মতো কেশর গজিয়েছে। দীপু প্রচন্ড শক্তিতে হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। মহিলা বলতে লাগলো, দীপু, আমি শর্ত ভঙ্গ করে ফেলেছি। প্রতিজ্ঞা ছিল বাইরে আমি কোনোদিনও বলবো না ওদের পিশাচ রূপের কথা। বোধহয় কেউ আমার কথা শুনে ফেলেছে। আমি মারা যাব কিছুক্ষণের মধ্যেই। আমি তোমাকে বলছি, আমি ওদের সমস্ত আত্মাগুলি নিজের মধ্যে নিয়ে আসব। তুমি ভয় পেও না। পিশাচ আত্মাগুলি আমার দেহে আসার সঙ্গে সঙ্গেই আমি আর কুৎসিত হয়ে যাব। বামন মহিলা হা করে প্রচন্ড আক্রোশে কি যেন গিলতে চাইছে। চারদিকে ভয়ঙ্কর চিৎকার শোনা গেল, আমরা চলে যাচ্ছি। মরা লাশের গন্ধে জায়গাটা ভরে উঠল। মহিলার মুখ যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। তার দাঁতগুলো এবার বেরিয়ে আসছে। জিভটা লম্বা হয়ে দাঁতের ফাঁক দিয়ে ঝুলে পড়ল। অন্ধকারে কি যেন এগিয়ে, কে গো ওখানে, কে? কৃষক গোছের একটা লোক। দীপু এবার বুঝল এই লোকটাই ভালো ডাইনিটার কথা শুনে ফেলেছে। দীপু একবার মহিলাটার দিকে তাকালো। চোখ দুটো যেন বেরিয়ে আসতে চাইছে। এবার হাটা যেন দীপুর মাথাকে চিবিয়ে খেতে চাইছে। দীপু অজ্ঞান হয়ে রেল রাস্তার পাশে পড়ে গেল। যখন চোখ মেলে তাকালো, তখন দেখলো ওদের চারিপাশে একটা জটলা জমেছে। বামন মহিলা পড়ে আছে পাশে, মুখে গ্যাজলা। রোদ উঠে গেছে। সেদিন দুপুরের মধ্যেই চৌধুরী বাড়িটার পাশের ঝকঝকে বাড়িটা থেকে লোকজন 18টা পচা মানুষের লাশ বের করলো, একটা পোড়া বিড়াল। এই ঘটনা 1975-এর 12ই ফেব্রুয়ারির। এই বাড়ি এখন পিশাচ বাড়ি নামে পরিচিত। বটের ঝুড়ি দেওয়ালে দেওয়ালে, ভেতরে সাপখোপের বাসা। অনেক রাত্রে কোনো কোনো দিন সেই বাসা থেকে কুনকুন করে এক মহিলার কান্না শুনে যায়। দুঃখের সেই কান্না নাকি শুনলে বুক কেমন ফাঁকা ফাঁকা হয়ে যায়। কবে একদিন সেই সুন্দর ভোর আসবে, যেদিন মায়া ভরা এই ডাইনির আত্মা কষ্টকর প্রেতলোক ছেড়ে এক আনন্দ লোকের দিকে চিরদিনের মতো যাত্রা করবে।